সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যায়। সেই বাসটিতে প্রায় 50 জনের মতো যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে বেশিরভাগ যাত্রীরই প্রাণহানি ঘটেছে। বাস নদীতে পড়ে যাওয়ার সময় মাত্র 5-7 জন যাত্রী বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এটা খুবই পীড়াদায়ক একটা দুর্ঘটনা। যেসব ফ্যামিলির তাদের আপনজনকে হারিয়েছে তাদের কথা একবার চিন্তা করুন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কেন এত বেশি দুর্ঘটনা ঘটে এবং এত বেশি প্রাণহানি কেন হয়? ঈদের গত 8 দিনে 200 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে সড়ক দুর্ঘটনায়। আজকে আমরা দেখব এই যে এত মানুষের প্রাণহানি হয় সড়ক দুর্ঘটনায় এবং এত সড়ক দুর্ঘটনা হয়, এতে কার দায় কতটুকু। প্রথমেই আসি সড়ক পরিবহন মালিকদের দায়। দেখুন, সড়ক পরিবহন মালিকদের দায় অনেক। তারা ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় চলাচল করায় প্রচুর সংখ্যায়। আমাদের দেশে যত পাবলিক ট্রান্সপোর্টেশন আছে, এদের গাড়ির বেশিরভাগেরই ফিটনেস ঠিকমতো নবায়ন করা হয় না, ফিটনেস ঠিকমতো নেই। এটা দুর্ঘটনার একটা বড় কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে পরিবহন মালিকেরা, গাড়ি চালক, যে সকল ড্রাইভার থাকেন তাদের উপর অতিরিক্ত প্রেসার প্রয়োগ করেন। তাদের ঠিকমতো ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেসে থাকেন, যার কারণে রাস্তাঘাটে অনেক সময় তারা দুর্ঘটনায় পতিত হন। এরকম একটা দুর্ঘটনার বর্ণনা একবার এক বাস চালকের ছেলে সংবাদ মাধ্যমে দিয়েছিলেন। দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হয়। তিনি বলেছিলেন যে আমার বাবা সারা রাত গাড়ি চালিয়ে আসছে, তারপরে এসে সে 2 ঘন্টাও রেস্ট নিতে সময় পায়নি। তারপরে নেক্সট ট্রিপে তাকে আবার পাঠানো হয়েছে। এরকম স্ট্রেসে যদি কেউ থাকে, তার যদি বিশ্রামটা না হয়, সে তো নিয়ন্ত্রণ রাখতে পারবে না। এবার আসি দুর্ঘটনায় ড্রাইভারদের দায় কতটুকু। দুর্ঘটনায় ড্রাইভারদের দায়ও অনেক। তারা প্রায় রাস্তায় প্রতিযোগিতায় অংশ নেয়, কে কাউকে ওভারটেক করে কত দ্রুত যেতে পারে। এই যে আগে যাওয়ার প্রতিযোগিতা, এটাও দুর্ঘটনার একটা বড় কারণ। তারপর ড্রাইভারদের একটা বড় অংশ ঘুষ দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হয়। তারা ঠিকমতো রাস্তায় গাড়ি চালানোর নিয়ম জানে না বা মানে না, কিভাবে ওভারটেক করতে হবে বা কোথায় ওভারটেক করা উচিত নয়, বা স্পিড লিমিট মেনে চলতে হবে, এটা কিন্তু তারা মানে না। এটাও সড়ক দুর্ঘটনার একটা অন্যতম বড় কারণ। যদি ড্রাইভিং এর সরকার প্রদত্ত যে সকল নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো যদি আপনি না মানেন, সেক্ষেত্রে সড়ক দুর্ঘটনার যে ঝুঁকি, এটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। এবার আসি সরকারের দায় প্রসঙ্গে। দেখুন, সরকারের দায় অনেক। আমরা কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে দায়ের কথা বলবো, সেটা হচ্ছে রাস্তাঘাটে যে ফিটনেস বিহীন গাড়িগুলো চলাচল করে, এইগুলো তো বন্ধ করার দায় তো সরকারের। এইগুলো সরকার কেন বন্ধ করে না? পাবলিক পরিবহনের একটা বড় অংশ তারা ফিটনেস নবায়নই করে না, তারপরেও তারা রাস্তায় চলছে। হয়তো তারা বিভিন্ন জায়গা ঘুষ দিয়ে বিভিন্ন ভাবে চলছে, কিন্তু এটা তো বন্ধ করার দায়িত্ব সরকারের। ফিটনেসবিহীন গাড়ি যখন রাস্তায় চলবে, তখন তো দুর্ঘটনা অবশ্যই হবে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে রাস্তায় গাড়িগুলো তাদের যে স্পিড লিমিট বা গতিসীমা, এটা মানতে বাধ্য করা, না মানলে বড় আকারের জরিমানা করা, এটার দায়ও কিন্তু সরকারের।
দেখুন, বাইরের দেশগুলাতে কিন্তু এটাই করা হয়, আপনি যদি স্পিড লিমিটটা না মানেন আপনার জরিমানা অবশ্যই হবে এবং বড় অঙ্কের। এটা এটা অ্যাভয়েড করার সেখানে কোনো সুযোগই নাই। এই জরিমানার ভয়ে সবাই কিন্তু স্পিড লিমিটটা মেনে চলে। স্পিড লিমিট যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু সেটা অনেক কমে যায়। তারপরে আসি ফেরি টার্মিনাল বা রেল সিগন্যাল, এইগুলার ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা এবং এর ব্যবস্থাপনা। দেখুন, কালকে যে দুর্ঘটনাটা ঘটেছে এটার কারণ হিসেবে বলা হচ্ছে যে বাসটি যখন কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ফেরিঘাটে আসে, আসার কেবলই আগে অন্য একটা ফেরি ছেড়ে যায়, অল্পের জন্য সেই ফেরিটায় ওই বাসটা উঠতে পারে নাই। তখন বাসটা ফেরি টার্মিনালে ওঠার যে রাস্তা, ওই রাস্তায় দাঁড়িয়েছিল। এখন আমাদের দেশে যেটা দেখা যায়, বেশিরভাগ ফেরিতে ওঠার যে রাস্তা টার্মিনালের সাথে যেটা কানেক্টেড থাকে এটা একটু ঢালু বা এরকম থাকে। এর পরে যেটা হয়েছে যে অন্য একটা, আগে যে ফেরিটা গিয়েছে তার চেয়ে কিছুটা একটা ছোট ফেরি, সেই ফেরি ওখানে ভিড়তে যে জোরে টার্মিনালে ধাক্কা লেগেছে এবং ওইখানে প্রত্যক্ষদর্শীরা বলছে যে ওই ধাক্কার ফলে ওই বাসটা অটোমেটিক্যালি চলতে শুরু করে যে নদীতে পড়ে যায়। এখন এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত, কারণ একটা ফেরি এসে টার্মিনালে ধাক্কা দিলেই বাসটা চলতে শুরু করলো, তাহলে কি অবস্থায় বাসটা ওখানে ছিল বা বাসের ভিতরে আসলে ড্রাইভার ছিল কিনা এটা এখনো বলা যাচ্ছে না। আমাদের দেশের বেশিরভাগই ফেরিঘাট বা রেল সিগন্যাল অরক্ষিত, সেইখানে রাস্তাটা ঠিক মতো পজিশনিং, লেভেলিং বা অনেক সময় দেখা যায় যে পুরানো হয়ে গেছে, এইগুলো ব্যবস্থাপনা ঠিক নাই। এইগুলো ব্যবস্থাপনার জন্য সরকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। অনেক রেল সিগন্যালেই সিগন্যাল যে সিস্টেমটা, গাড়ি আটকানোর যে সিগন্যালিং সিস্টেম ওটা নেই, যার জন্য কিন্তু আমাদের দেশে প্রচুর রেল দুর্ঘটনা ঘটেছে আগে পরে। এই বিষয়গুলো নজর দিতে হবে যে দেশের যে প্রতিটা রেল ক্রসিং, যেখানে সড়ক রয়েছে এবং রেলপাত এক জায়গায় ক্রসিং করছে, সেখানে অবশ্যই উপযুক্ত সিগন্যালের ব্যবস্থা করতে হবে। এবার আসি আমরা যারা যাত্রী, আমাদের দায় কতটুকু। দেখুন, যাত্রী হিসেবে কিন্তু আমাদেরও দায় রয়েছে। এই দায়টা হলো, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই চিন্তা করি না যে আমি এই যানে যাব, সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, নৌযান হতে পারে, কিন্তু এটা ওভারলোডেড কিনা। বিশেষত ঈদের সময় দেখা যায় বেশিরভাগই পরিবহন সংস্থা বা রেল বা লঞ্চ তারা অতিরিক্ত যাত্রী পরিবহন করে খুবই ওভারলোডেড আকারে। যখন ওভারলোডেড থাকবে কোনো যান, তখন তো সেটা খুবই ঝুঁকিপূর্ণ, তখন সেটায় ওঠা আপনার জীবনকে ঝুঁকিতে ফেলা। আমাদের তো এটা চিন্তা করতে হবে যে আমরা হয়তো একদিন পরে যাব বাড়ি, না আমাদের জীবনে ঝুঁকিতে ফেলবো। ঈদের সময় তো হাজার হাজার মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, ট্রাকের ছাদে যায়, এটা তো খুবই ঝুঁকিপূর্ণ। আপনি যখন ছাদে যাবেন, বড় একটা ঝাঁকুনি বা হঠাৎ ব্রেকে আপনি পড়ে যেতে পারেন, বা উপরে যে গাছপালা বা ইলেকট্রিক পিলারের যে অবস্ট্রাকশন, সেসবে আপনি ধাক্কা খেতে পারেন। তো এটা ঝুঁকিপূর্ণ প্রচন্ড লেভেলের। তারপরেও হাজার হাজার মানুষ এই ঝুঁকিটা নিয়ে বাড়ি ফেরে, এই দায় তো আমাদেরই, তাই না? দেখা যায় যে লঞ্চে এবার যেটা দেখলাম যে কয়েকটা লঞ্চের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে এত অতিরিক্ত মাত্রায় যাত্রী পরিবহন করা হয়েছে যে লঞ্চের ছাদেও মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা ফাঁকা নেই। এত অতিরিক্ত যাত্রী যখন কোনো নৌযান বহন করবে, তার তো অটোমেটিক্যালি একটা ঝুঁকি তৈরি হবে। যদি হঠাৎ করে এই মুহূর্তে কিন্তু কালবৈশাখীও হয়,
হঠাৎ করে একটা কালবৈশাখী হলো বা কোনো সমস্যা হলো, তখন তো ওই নৌযানটি মারাত্মক ঝুঁকির ভিতর পড়বে। দেখলাম কয়েকটা লঞ্চ কালবৈশাখীর ভিতর পড়েছিল। তো আমাদের যাত্রীদেরও সচেতন হতে হবে যে আমরা অতিরিক্ত যাত্রী পরিবহন করছি এরকম কোনো যানে যাব না, আমরা সচেতন থাকব, আমাদের জীবন ঝুঁকির ভিতর ফেলবো না। রিস্ক না নেওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনের মূল্য তো সবচেয়ে বেশি, তাই না? তো আমাদের এই যে যে দুর্ঘটনা, ঈদে যে প্রায় 200 জনেরও বেশি মানুষের প্রাণ ঝরলো, এই ফ্যামিলিগুলো কতটা বিপদে পড়ে গেল আপনি চিন্তা করুন। এটা তো অবশ্যই একেবারে শূন্যতে না নিয়ে আসা সম্ভব হলেও অবশ্যই কমিয়ে আনা সম্ভব। এজন্য সব পক্ষ, পরিবহন মালিক, ড্রাইভার, সরকার, যাত্রী, আমাদের সবাইকে সচেতন হতে হবে, আইন মেনে চলতে হবে, যাতে আমাদের যাত্রাটা, আমাদের উৎসবের যাত্রাটা সুন্দর ও আনন্দময় হয়। তো দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।